আঞ্চলিক পদ্ধতি রিজিওনাল মেথড, পৃষ্ঠা 697। অঞ্চল সম্পর্কে প্রাথমিকভাবে আমাদের ধারণাটি পরিষ্কার করে নেওয়া প্রয়োজন, কারণ বাস্তবিক প্রচলিত অর্থে আমরা অঞ্চল কথাটি অনেক সংকীর্ণ অর্থে ব্যবহার করি এবং এটি স্থান, এলাকা এবং ক্ষেত্র নামক শব্দগুলির সঙ্গে একই সারিতে ব্যবহার করি। কিন্তু অঞ্চল বলতে প্রকৃত অর্থে বোঝায় সমগুণ বিশিষ্ট কোনো একটি ক্ষেত্র। আরও বিস্তারিত বললে বোঝায় অঞ্চল হল এক বা একাধিক সমধর্মী গুণসম্পন্ন দৈশিক একক। এই গুণগুলি প্রাকৃতিক বা সামাজিক যে কোনো প্রকারেরই হতে পারে, যেমন হিন্দু অধ্যুষিত অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, সম্রাট অশোকের সাম্রাজ্য, ব্রিটিশ অধ্যুষিত অঞ্চল প্রভৃতি। এখন বিষয় হলো, তাহলে আমরা যে রাজনৈতিক সীমানা দিয়ে ঘেরা অঞ্চলগুলি জানি তা এইসব অঞ্চলগুলি থেকে সম্পূর্ণ পৃথক। এক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু সমাধানের উপায় হলো এই ধরনের আঞ্চলিক সীমারেখা টানার কারণ, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কোনো সমাজ বৈজ্ঞানিক যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই নির্দিষ্ট বিষয়টির সাপেক্ষে বা গুণটির সাপেক্ষে অঞ্চলগুলির শ্রেণীবিভাগ করতে পারেন। এক্ষেত্রে তিনি শুধুমাত্র নির্দিষ্ট গুণটির সমধর্মিতা বিচার করবেন, অন্য কোনো প্রকার বৈশিষ্ট্য এই বিচারের মধ্যে আনবেন না। আঞ্চলিক পদ্ধতির সংজ্ঞা, ডেফিনেশন অফ রিজিওনাল মেথড। কোনো সমাজবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকা যখন সামাজিক কোনো বৈশিষ্ট্য পাঠদান করেন তখন তিনি ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীকে কতগুলি ভাগে ভাগ করেন এবং শ্রেণীগুলির মধ্যে সম্পর্ক এবং বিসাদৃশ্য উপস্থাপন করেন। নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকৃতির উপর নির্ভর করেই অঞ্চলের সীমারেখা অঙ্কন করা হয়ে থাকে। এই অঞ্চলগুলির নামকরণের নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাপেক্ষেই হয়ে থাকে, অর্থাৎ ওই নামটি অঞ্চলটিকে নির্দেশ করে দেয়। এক কথায় আঞ্চলিক পদ্ধতি বলতে বোঝায় অঞ্চল ভিত্তিক সামাজিক বৈশিষ্ট্যের পাঠদান প্রক্রিয়া। উদাহরণস্বরূপ বলা যায়, জলবায়ু অঞ্চলের ভিত্তি হল জলবায়ু, সামুদ্রিক অঞ্চলের ভিত্তি হল সমুদ্র প্রভৃতি। সমাজবিজ্ঞান বিষয়ে আলোচনার সময় সমাজবিজ্ঞানীরা নিজেদের প্রয়োজন মতো পৃথিবীকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নিয়ে বর্ণনা করে থাকেন। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের আঞ্চলিক বন্টন দেখানো হয়ে থাকে, যা অন্য একটি পন্থা এবং যেখানে একটি সীমারেখার মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তার অন্তরায়। ফলে শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে বাস্তবিক স্বচ্ছ ধারণা গঠন হয়ে থাকে। এইভাবে দেখা যায় আমরা বাস্তবিক পদ্ধতি প্রয়োগ করে পাঠদানের ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর অধিক গুরুত্ব দিই। এক, সারা পৃথিবীকে প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করে পাঠদান। দুই, প্রতিটি মহাদেশ, দেশ, রাজ্য বা জেলাকে কয়েকটি সামাজিক বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করে বর্ণনা। তিন, তৃতীয় ক্ষেত্রে অঞ্চল হিসেবে সেই সমস্ত জায়গাকে ধরা যেতে পারে যেখানকার মধ্যে কোনো সমসত্ব বৈশিষ্ট্য বা সমসত্ব অসুবিধা রয়েছে, অর্থাৎ অঞ্চলটির অদ্বিতীয় উপাদানগুলি নিয়ে আঞ্চলিক আলোচনায় এই পদ্ধতির উদ্দেশ্য। আঞ্চলিক পদ্ধতির সুবিধা, অ্যাডভান্টেজেস অফ রিজিওনাল মেথড। এক, শিক্ষার্থীর চিন্তনের বিকাশ। আঞ্চলিক পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীকে শুধুমাত্র অভিজ্ঞতা সঞ্চয়ে সাহায্য করে না, সেই সঙ্গে উচ্চমানের চিন্তন শক্তি বিকাশে সাহায্য করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্লেষণ, সংশ্লেষণ, সমস্যার সমাধানমূলক চিন্তা, সমালোচনামূলক চিন্তা, মূল্যায়ন করার ক্ষমতা প্রভৃতি, যা শিক্ষার্থীকে ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। দুই, স্বশিক্ষণ পদ্ধতি। আঞ্চলিক পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীদের স্বাধীনভাবে পাঠগ্রহণে সাহায্য করে। এছাড়া এই পদ্ধতি শিক্ষার্থীকে স্বয়ং শিখনেও সাহায্য করে, কারণ শিক্ষার্থী কোনো অঞ্চলের সমীক্ষাকালে ওই অঞ্চলটির সম্পর্কে সম্যক অভিজ্ঞতা ও অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে ধারণা লাভ করে থাকে। তিন, মানসিক ক্ষমতার বিকাশ। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা অঞ্চল চিহ্নিতকরণের উপায় রপ্ত করতে পারে। এমনকি মানসিক সমস্যার উপর ভিত্তি করে অঞ্চলের চিহ্নিতকরণ তাদের পক্ষে সহজসাধ্য হয়। এই সমস্যা কেন্দ্রিক অঞ্চল চিহ্নিত করার পিছনে লুকিয়ে থাকে শিক্ষার্থীর গভীর মানসিক ক্ষমতা ও বিশ্লেষণ ক্ষমতা। চার, শিক্ষণ পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ সাধন। আঞ্চলিক পদ্ধতিতে শিক্ষাদান অন্যান্য পদ্ধতির তুলনায় অধিক আকর্ষণীয়, কারণ এই পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীকে শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা যায়, ফলে অর্জিত শিক্ষণও দীর্ঘস্থায়ী হয়। পৃষ্ঠা 698। 5, পাঠের পুনরাবৃত্তি রোধ। আঞ্চলিক পদ্ধতিতে পাঠদান করলে সর্বদা দেখা যায় একটি অঞ্চলের বৈশিষ্ট্য অন্যান্য সমস্ত অঞ্চল থেকে ভিন্ন, কিন্তু আমরা যদি কোনো মহাদেশ দেশগুলির সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনার পর আবার এগুলিকে বিশেষ বিশেষ অংশে বিভক্ত করে আলোচনা করি, তখন দেখা যায় একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটছে। এই পুনরাবৃত্তি আঞ্চলিক পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে বন্ধ করা যায়।
আঞ্চলিক পদ্ধতির অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ রিজিওনাল মেথড। 1. ভিন্ন ভিন্ন আঞ্চলিক সীমারেখা। বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে অঞ্চলের সীমারেখাও বিভিন্ন হয়ে থাকে, তাই অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এই বিষয়টির মধ্যে মিশিয়ে ফেলে এবং সঠিকভাবে তারা শ্রেণীবিভাগের সংযুক্ততা ধরে রাখতে পারে না। 2. সকল শ্রেণীর পক্ষে অনুপযুক্ত। আঞ্চলিক পদ্ধতিতে পাঠদান উচ্চ শ্রেণীতে উপযুক্ত হলেও নিম্ন শ্রেণীর ক্ষেত্রে উপযুক্ত নয়, কারণ শিক্ষার্থীরা সকল বৈশিষ্ট্যগুলির সঙ্গে পরিচিত থাকে না, তাই তাদের কাছে সমাজ বিজ্ঞান বিষয়টি অধিক কঠিন বলে মনে হয়। 3. মনোবৈজ্ঞানিক ভিত্তিযুক্ত নয়। মনোবিজ্ঞানে বলা হয় শিক্ষা হওয়া উচিত সমগ্র থেকে অংশের দিকে, যাতে শিক্ষার্থীদের সমগ্রের অংশের সঙ্গে মিলগুলি বুঝতে সুবিধা হয়। কিন্তু আঞ্চলিক পদ্ধতিতে শিক্ষাদানকালে শুধুমাত্র অংশগুলি নিয়েই আলোচনা করা হয়, এখানে সমগ্র বলতে কিছু থাকে না। 4. সমাজ বিজ্ঞানের মতে অমিল। বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের মধ্যে ধারণা বা মতে অমিল থাকার জন্য একই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও ভিন্ন ভিন্ন শ্রেণীবিভাগ তারা করে থাকেন, যা শিক্ষার্থীদের মধ্যে ধারণা বিকাশে বাধার সৃষ্টি করে। বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের বিভিন্ন শ্রেণীবিভাগ শিক্ষার্থীদের মধ্যে সমাজ বিজ্ঞান পাঠের প্রতিও অনাগ্রহের সৃষ্টি করে। অঞ্চল ভিত্তিক সমাজ বিজ্ঞানের পাঠদান শিক্ষার্থীদের আঞ্চলিক বন্টনগুলি সম্পর্কে যেমন তথ্য সরবরাহ করে, তেমনি অঞ্চলগুলির গুণাগুণগুলি সম্পর্কেও তারা অবগত হয়। পরবর্তীকালে কোনো বিশেষ গুণের বর্ণনা প্রসঙ্গে তারা আঞ্চলিক উদাহরণগুলি উপস্থাপন করতে পারে। আঞ্চলিক পদ্ধতি যেমন শিক্ষার্থীদের মধ্যে অঞ্চল সম্পর্কে ধারণা গঠন করে, তেমনি বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক বৈশিষ্ট্য এবং তাদের আঞ্চলিক বন্টন সম্পর্কেও তথ্য সরবরাহ করে। 5. স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার শিল্পীরা অনুপ্রাণিত হন আঞ্চলিক বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার দ্বারা এবং পরবর্তীকালে নিজস্ব কল্পনা শক্তির রং মিশিয়ে তৈরি করে নতুন ক্যানভাস। এই বিষয়টিও আলোচনা দ্বারা বোঝা যায়। বিষয়টির মধ্যে অঞ্চলের ছাপ বিদ্যমান, তাই আঞ্চলিক পদ্ধতিতে পাঠদান বিষয়টিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। 6. সঙ্গীতের কথা সর্বদা আঞ্চলিক ভাষা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই আঞ্চলিক পদ্ধতির দ্বারা যদি এই বিষয়টি পাঠদান করা হয় তাহলে তা অনেক বেশি ফলপ্রসূ হয়। এইভাবে দেখা যায় সমাজবিজ্ঞানের প্রতিটি বিষয়ও আলাদা আলাদাভাবে আঞ্চলিক পদ্ধতির দ্বারা পাঠদান করা গেলে তা শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। এছাড়াও সামগ্রিক ধারণা থেকে বিশেষ বিশেষ বিষয়ের বর্ণনা শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘস্থায়ী হয়। আঞ্চলিক পদ্ধতিতে সমাজ বিজ্ঞান পাঠ, স্টাডি অফ সোশ্যাল সায়েন্স ইন রিজিওনাল মেথড। সমাজবিজ্ঞান হলো অনেকগুলি বিষয়ের সমন্বিত রূপ, তাই এখন আমরা দেখব কিভাবে এই বিষয়গুলিকে আঞ্চলিক পদ্ধতির মাধ্যমে পাঠদান করা যায়। 1. ইতিহাস হলো স্থান এবং কালের বর্ণনা। স্থান কথাটির সঙ্গেই এখানে অঞ্চল কথাটি জড়িত, তাই আঞ্চলিক পদ্ধতি ব্যবহার করে এই বিষয়টি পাঠদান করা যেতে পারে। 2. ভূগোল বলতে বোঝায় পৃথিবী পৃষ্ঠের বর্ণনা। এই বর্ণনা কোথাও ক্ষুদ্র স্তরে আবার কোথাও বৃহৎ স্তরে, তাই বোঝা যায় আঞ্চলিক বিষয়টি ভূগোলকে তার পরিধি নির্ণয়ে সাহায্য করেছে, তাই এই বিষয়টিও আঞ্চলিক পদ্ধতিতে পাঠদান করা যেতে পারে। 3. কোন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে একটি নির্দিষ্ট অঞ্চলের আর্থ সামাজিক ও রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে। শিক্ষাবিজ্ঞানের আলোচনাও অঞ্চল ব্যতি রেখে করা সম্ভব নয়। 4. রাজনৈতিক বিষয়গুলি পরিচালিত হয় কোনো অঞ্চলের জনগণের চাহিদার উপর ভিত্তি করে। এই চাহিদা অঞ্চল ভেদে ভিন্ন, তাই রাজনৈতিক সুযোগ সুবিধাও অঞ্চল ভেদে ভিন্ন হয়। অতএব এটি পরিষ্কার যে আঞ্চলিক পদ্ধতির দ্বারা রাজনৈতিক বিজ্ঞানেরও পাঠদান করা যায়। পৃষ্ঠা 699। 5. কোন দেশের বাণিজ্যিক ব্যবস্থা শক্তিশালী হয় অঞ্চলটির অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে। তবে এই অর্থনৈতিক অবস্থা কোনো কোনো ক্ষেত্রে সবার সমান হয়, আবার অঞ্চল পার্থক্যেও এর মধ্যে গাঢ়তা কম বেশি হতে পারে, তাই এই বিষয়টিকেও আঞ্চলিক পদ্ধতিতে পাঠদান খুবই যুক্তিযুক্ত। 6. সামাজিক বিভিন্ন উপাদান, সামাজিকীকরণ, সামাজিক কাঠামো সমাজবিদ্যার প্রতিপাদ্য বিষয়। সমাজবিদ্যা তাই রূপগতভাবে আঞ্চলিক পদ্ধতি দ্বারা পাঠ্য একটি বিষয়। আবিষ্কার পদ্ধতি বা হিউরিস্টিক মেথড, HEURISTIC। শিক্ষা বিজ্ঞানী H.E. আর্মস্ট্রং ARAMSTRONG সর্বপ্রথম এই পদ্ধতিটিকে বাস্তব রূপ দেন। হিউরিস্টিক কথাটি নেওয়া হয়েছে প্রাচীন গ্রিক শব্দ হিউরিস্কো HEURISCO থেকে, যার অর্থ হলো আবিষ্কার করা। ডিসকভারি অর্থাৎ এই পদ্ধতিতে শিক্ষার্থীদের এমন একটি সমস্যার মধ্যে ফেলা হবে, সেটি সমাধানের পর তারা আবিষ্কারের আনন্দ উপলব্ধি করে। এই পদ্ধতিটি পুরোপুরি শিক্ষার্থীদের সক্রিয়তার উপর নির্ভরশীল,
তাই এই পদ্ধতিতে শিক্ষালাভের সময় শিক্ষার্থীদের মনোযোগের অভাব হয় না। তারা কোনো সময় মানসিকভাবে ক্লান্ত ও অবসাদের শিকার হয় না। এই পদ্ধতির মূল কথা হলো শিক্ষার্থীদের মধ্যে মৌলিক চিন্তাধারার বিকাশ সাধন করা। শিক্ষার্থীরা কোনো একটি সমস্যা নিয়ে নিজের মতো করে চিন্তাভাবনা করবে এবং বিচার বিশ্লেষণের পর নিজেরাই একটি সিদ্ধান্তে এসে সমস্যার সমাধান করবে। শিক্ষক সবসময় তাদের এত সজাগ দৃষ্টি রাখবেন যে তারা কোনো ভুল করলে তা ঠিক করে দেবেন, সম্ভাব্য বিপদ থেকে তাদের রক্ষা করবেন এবং প্রয়োজনে তাদের সঠিক সিদ্ধান্তে আসার জন্য সাহায্য করবেন। এই পদ্ধতি জ্ঞান লাভ করার চেয়ে জ্ঞান লাভের কৌশল আয়ত্ত করার দিকে বেশি আগ্রহী। W.M. Rayburn RYBURN বলেছেন, কোট, "This method, as the name implies, is method by which the pupil discover things for himself. The pupil is put in the position of a pioneer and he finds his way along the path of knowledge, as did those who first discovered the fact, principle and laws which are now known to all." Unquote. Adam Strong বলেছেন, কোট, "Heuristic method is a method of teaching which involves our placing the student as far as possible in the attitude of a discoverer, method which involves their finding out instead of being merely total about things." Unquote. আবিষ্কার পদ্ধতির সুবিধা। মেরিটস অফ হিউরিস্টিক মেথড। 1. হাতে কলমে কাজের মাধ্যমে জ্ঞান লাভ হয় বলে বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়, দীর্ঘকাল তা মনে থাকে। 2. শিক্ষার্থীরা এই পদ্ধতিতে অগ্রাধিকার পায়, স্টুডেন্ট ডমিনেটেড, তাই এটি মনোবিজ্ঞান সম্মত। 3. শিক্ষার্থী নিজেদের দক্ষতা অনুসারে শিক্ষা লাভ করে, তাই উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীরা যেমন এগিয়ে যায় সেই রকম পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও তাদের ক্ষমতা অনুসারে শিক্ষা লাভ করতে পারে। 4. এই পদ্ধতি শিক্ষার্থীদের সক্রিয়তার উপর নির্ভরশীল। 5. এই পদ্ধতিতে শ্রেণীকক্ষেই শিক্ষার সব কাজ সম্পন্ন হয় বলে বাড়ির কাজ থাকে না। 6. এই পদ্ধতিতে কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সহানুভূতি প্রভৃতি সামাজিক গুণগুলির বিকাশ ঘটে। 7. পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই কারণে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আবিষ্কার পদ্ধতির অসুবিধা। ডিমেরিটস অফ হিউরিস্টিক মেথড। 1. এই পদ্ধতিতে শিক্ষা পরিচালনার জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত পরিশ্রমী শিক্ষক প্রয়োজন। 2. অধিক সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে এই পদ্ধতিতে পাঠদান সম্ভব নয়। 3. এই পদ্ধতি ব্যয় সাপেক্ষ, গতানুগতিক পাঠ্যক্রমের পরিপন্থী। 4. এই পদ্ধতিতে উন্নত মানের গবেষণাগারের প্রয়োজন হয়, যা আমাদের দেশের বিদ্যালয়গুলির পক্ষে প্রায় অসম্ভব। 5. এই পদ্ধতি মুষ্টিমেয় উন্নত বুদ্ধি শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক। শ্রেণীকক্ষে বেশিরভাগ ছাত্রছাত্রী মাঝারি বুদ্ধি সম্পন্ন, এরা এই পদ্ধতিতে অবহেলিত হয়। 6. জীবনবিজ্ঞানের সমস্ত বিষয়গুলি পরীক্ষা নির্ভর নয়। জীবনবিজ্ঞানে এমন কতকগুলি বিষয় আছে যা পর্যবেক্ষণ নির্ভর। এই বিষয়গুলির ক্ষেত্রে আবিষ্কার পদ্ধতি কার্যকরী হয় না। পৃষ্ঠা 700। প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড। ভূমিকা। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র বহুমুখী না করে রেখে তাদের আগ্রহ, ইচ্ছা, চেষ্টা অনুসারে তথ্য ও ঘটনা সংগ্রহের উপর জোর দেওয়া হয় প্রকল্প পদ্ধতিতে। অন্যান্য প্রাচীন পদ্ধতিগুলির অসুবিধা দূর করার জন্য এবং শিক্ষা পদ্ধতিকে আরও শিশুকেন্দ্রিক করে তোলার জন্য প্রকল্প পদ্ধতিকে শিক্ষা পদ্ধতির মধ্যে নিয়ে আসা হয়েছে। প্রফেসর উইলিয়াম এইচ কিলপার্ট্রিক KILPARTRIC এই পদ্ধতির উদ্ভাবক হলেও তিনি জন ডিউইর শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে যে এই পদ্ধতির উদ্ভাবন করেছিলেন তা স্বীকার করতেই হয়। প্রকল্প পদ্ধতির সংজ্ঞা। ডেফিনেশন অফ প্রজেক্ট মেথড। ডক্টর J.A. স্টিভেনসন এর মতে প্রকল্প হল, কোট, আ প্রবলেমেটিক অ্যাক্ট ক্যারিড টু কমপ্লিশন ইন ইটস ন্যাচারাল সেটিং। আনকোট। প্রকল্প পদ্ধতি সাধারণ পুঁথিগত বিদ্যাদান থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে এনে বাস্তবিক পরিস্থিতির সম্মুখীন করে। মনোবিজ্ঞানের ভাষায় প্রকল্প পদ্ধতির মূল নীতি হল লার্নিং বাই ডুইং। ব্যবহারিক ক্রিয়াকলাপই হল প্রকল্প পদ্ধতির মূল দিক। প্রকল্প পদ্ধতির নীতি। প্রিন্সিপাল অফ প্রজেক্ট মেথড। 1. সক্রিয়তার নীতি। সাধারণত শিশুরা আত্মসন্তুষ্টি লাভ করে যখন তারা কিছু অর্জন করে। এর থেকে বোঝা যায় শিক্ষার্থীরা সর্বদা সক্রিয় থাকে কিছু অর্জন করার জন্য। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়ে প্রকল্প পদ্ধতি শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়। 2. অভিজ্ঞতার নীতি। বাস্তব পরিবেশ থেকে অভিজ্ঞতা অর্জন দীর্ঘস্থায়ী হয়। শিক্ষার্থীরা যদি তাদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নতুন অভিজ্ঞতা সংগ্রহ করে তবে সেই অভিজ্ঞতা দীর্ঘমেয়াদী হয়ে থাকে।
শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করে তা তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। 3. উদ্দেশ্য নির্ণায়ক নীতি। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে থাকে জানার ইচ্ছা, অর্থাৎ যে জিনিসটি সে করছে তা কেন করছে, করে কি হবে। স্বভাবত এই সমস্ত অনুসন্ধিৎসামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে সাহায্য করে, তাই উদ্দেশ্যমুখীভাবে কোনো কাজ করলে শিক্ষার্থীরা সহজেই তার অজানা উত্তরগুলিকে জানতে পারে এবং বাস্তবতার সম্মুখীন হতে পারে। 4. বাস্তবতার নীতি। বাস্তব পরিবেশ থেকে উদাহরণ সংগ্রহ করে শিক্ষাদান করলে তা শিক্ষার্থীদের আগ্রহ বিকাশে সচেষ্ট হয় এবং তাদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক জ্ঞানের সংযোগ রক্ষা করতে পারে। প্রকল্প পদ্ধতি এই নীতিকেই অনুসরণ করে গড়ে উঠেছে। 5. স্বাধীনতার নীতি। শিক্ষার্থীরা স্বাধীনভাবে কাজ করার মধ্যে দিয়ে যা কিছু শেখে তা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কার্যকরী। প্রকল্প পদ্ধতির মধ্যে শিক্ষকের থেকে শিক্ষার্থীর স্বাধীনতার উপর বেশি জোর দেওয়া হয়েছে। 6. ব্যবহারযোগ্যতার নীতি। শিক্ষার প্রধান বিচার হল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী যা শিখেছে তা ব্যবহারিক জীবনে কতটা প্রয়োগ হচ্ছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাত্ত্বিক জ্ঞান সরবরাহের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানকে শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা অর্জন করে তা শিক্ষার্থীকে তার ব্যবহারিক জীবনের সঙ্গে যোগ করে, ফলে এই পদ্ধতিতে শিক্ষা গ্রহণ তাদের ক্ষেত্রে কার্যকরী ও ব্যবহারযোগ্য হয়। 7. মূল্যবোধের নীতি। প্রকল্প পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীদের সামাজিক গুণগুলি যথা পরস্পরকে সাহায্য, দেওয়া নেওয়ার ইচ্ছা প্রভৃতি অনুশীলনে সাহায্য করে। প্রকল্প একা বা দলগত, বড় বা ছোট যে কোনোভাবে করা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে এই দলগুলির মধ্যে অভিজ্ঞতার আদান প্রদান শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধগুলি গড়ে তুলতে সাহায্য করে। প্রকল্প পদ্ধতি সম্পাদনার স্তর। স্টেজেস অফ প্রজেক্ট মেথড। প্রকল্প পদ্ধতি বিদ্যালয়ের ক্ষেত্রে সম্পাদন করতে গেলে 4টি স্তরের উপর ভিত্তি করে করা হয়ে থাকে, যথা প্রথম স্তর উদ্দেশ্য নির্ধারণ। শিক্ষার্থীরা কোনো সমস্যা বা কাজের সম্মুখীন হলে তারা প্রথমে কাজটির উদ্দেশ্য বিচার করবে, অর্থাৎ কেন তারা কাজটি করবে তা ঠিক করবে। পৃষ্ঠা 701। দ্বিতীয় স্তর পরিকল্পনা। শিক্ষার্থীরা কাজটির উদ্দেশ্য স্থির করে ফেলার পর সমস্যাটির সমাধান করার জন্য সেই উদ্দেশ্যের দিকে চালিত হবে, আর এই সমাধান করার জন্য তারা সঠিক পরিকল্পনা করবে এবং সেই পরিকল্পনা মাফিক তারা এগিয়ে যাবে। তৃতীয় স্তর কর্ম সম্পাদন। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধান করার দিকে অগ্রণী হবে। এই কাজে তাদের যে দলগুলি তৈরি করা হয়েছে তারা তাদের নিজেদের কাজ সঠিক পদ্ধতির মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। এ ব্যাপারে প্রত্যেককে সহযোগিতা করবে। চতুর্থ স্তর সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষার্থীরা যে সমস্যার জন্য প্রকল্প গঠন করেছিল তা সমাধান করার ক্ষেত্রে তারা কতটা সফল হয়েছে এই পর্বে সেই সিদ্ধান্ত দেওয়া হবে। তাছাড়া শিক্ষার্থীরা যে সমস্যার সম্মুখীন হয়েছিল তা সমাধান করার পর তাদের কাজের ভুল ত্রুটি বিচার করে তারা একটি সিদ্ধান্তে আসবে, ফলে তারা সমস্যাটির অভ্যন্তরীণ সম্পর্ক বিচার করতে সক্ষম হবে। শিক্ষকের ভূমিকা বা টিচার্স রোল। প্রকল্প পদ্ধতি যদিও শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদানের একটি পদ্ধতি, তথাপি শিক্ষক ছাড়া এই পদ্ধতিকে সঠিকভাবে চালনা করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের প্রকল্প তৈরির ক্ষেত্রে শিক্ষক থাকবেন পরামর্শদাতা ও নির্দেশকের ভূমিকায়। প্রতিটি পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা সহায়ক ও পথপ্রদর্শক হিসেবে প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকবে। সামাজিক প্রকল্প পদ্ধতির প্রয়োগ। অ্যাপ্লিকেশন অফ প্রজেক্ট মেথড ইন সোশ্যাল সায়েন্স। সমাজবিদ্যা শিক্ষার ক্ষেত্রে প্রকল্প পদ্ধতি ব্যবহার করে পাঠদান করা গেলে শিক্ষার্থীরা অধিক আগ্রহ প্রকাশ করে। সমাজবিদ্যার নিম্নলিখিত বিষয়গুলির ক্ষেত্রে প্রকল্প পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। 1. শিক্ষার্থীরা স্থানীয় এলাকার আবহাওয়ার অবস্থা নথিভুক্ত করতে পারে। 2. প্রকল্প হিসেবে কোনো একটি এলাকার বাড়ি, বিদ্যালয়, বিভিন্ন প্রকার পরিবহন ও তার মাধ্যম, কৃষিক্ষেত্র, পাহাড়ি অঞ্চল প্রভৃতি গ্রহণ করতে পারে। 3. কোনো একটি অঞ্চলের ত্রিমাত্রিক মানচিত্র তৈরির মধ্যে দিয়ে নিম্ন শ্রেণীর শিক্ষার্থীরা একটি প্রকল্প গঠন করতে পারে। বিষয়গুলি নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক ক্ষেত্রের শিক্ষার্থীরা প্রকল্প হিসেবে গ্রহণ করতে পারে, তবে উচ্চস্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রকল্পগুলি হবে 1. শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণ সংগঠন করার মধ্যে দিয়ে তারা বুঝতে পারে কিভাবে তথ্য সংগ্রহ ও তার ব্যবহার করতে হয়, যা প্রকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে। তাছাড়া ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদন তৈরিও প্রকল্পের মধ্যে পড়ে। 2. বিভিন্ন সংবাদপত্রের প্রয়োজনীয় অংশ কেটে তা সংগ্রহ করাকেও প্রকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে। 3. পৃথিবীর বিভিন্ন অঞ্চল যথা তুন্দ্রা অঞ্চল, মরুভূমি অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল অথবা তৃণভূমি অঞ্চলের মানুষদের জীবনযাত্রা প্রণালী তারা অভিনয় করে দেখাতে পারে। 4.
শিক্ষকের সাহায্য নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে স্থানীয় অঞ্চলের একটি অর্থনৈতিক ভিন্নতার মানচিত্র তৈরি করতে পারে। প্রকল্প পদ্ধতির সুবিধা বা অ্যাডভান্টেজেস অফ প্রজেক্ট মেথড। 1. মনোবিজ্ঞান সম্মত শিক্ষা। মনোবিজ্ঞানে বলা হয়েছে শিক্ষার্থীর শিক্ষা হবে লার্নিং বাই ডুইং। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যেহেতু হাতে কলমে কাজের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে, সেহেতু প্রকল্প পদ্ধতিকে মনোবিজ্ঞান সম্মত একটি প্রক্রিয়া হিসেবে ধরা হয়। 2. আবিষ্কারের ক্ষমতা জাগ্রত করে। শিক্ষার্থীরা যেহেতু স্বাধীন চিন্তাধারার সাহায্যে কোনো সমস্যা সমাধান করতে তৎপর হয় আর এই সমস্যা সমাধান করা থেকেই তারা শিক্ষা লাভ করতে পারে, সেই অভিজ্ঞতা তাদের পরবর্তী পর্যায়ে আবিষ্কারের ক্ষমতা জাগ্রত করে। 3. ছাত্র শিক্ষক সুসম্পর্ক গড়ে ওঠে। প্রকল্প পদ্ধতিতে শিক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হয় কাজ করার জন্য, তবে শিক্ষক সর্বদাই পাশাপাশি থাকেন পরামর্শদাতা ও নির্দেশক হিসেবে। এর দ্বারা শিক্ষক ও ছাত্রের মধ্যে সুষ্ঠু সম্পর্ক গড়ে ওঠে, যা শিক্ষাক্ষেত্রে অতি কাঙ্ক্ষিত। পৃষ্ঠা 702। 4. শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল কথা হল শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা। প্রকল্প পদ্ধতি শিক্ষার এই নীতিটিকে শিক্ষা ব্যবস্থার আঙিনায় উপস্থাপিত করেছে। এছাড়া এই পদ্ধতির অন্যান্য সুবিধাগুলি হল 5. এই পদ্ধতি ব্যক্তির ব্যক্তিত্ব ও স্বনির্ভরতা বাড়াতে সাহায্য করে। 6. শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হয় বলে তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটে। 7. প্রত্যেক শিক্ষার্থী কাজে অংশগ্রহণ করে বলে তারা শ্রমের মর্যাদা বুঝতে পারে। 8. শিক্ষার্থীরা নিজেদের কাজের মূল্যায়ন নিজেরাই করতে পারে। প্রকল্প পদ্ধতির অসুবিধা। ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রজেক্ট মেথড। 1. সময় সাপেক্ষ। প্রকল্প পদ্ধতি গ্রহণ করে পাঠদান করলে পাঠ্যসূচির একটি অংশের মধ্যে অনেকটা সময় ব্যয় হয়, ফলে বিদ্যালয়ের নির্দিষ্ট পাঠ্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় না। 2. ব্যয় সাপেক্ষ। প্রকল্প পদ্ধতি প্রয়োগ করে পাঠদান করলে তা অত্যাধিক ব্যয়ের বোঝা বয়ে আনে, যা সাধারণ পরিবারের শিক্ষার্থীদের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে থাকে। 3. দক্ষ শিক্ষকের অপ্রতুলতা। অনুবন্ধনের জ্ঞান ও প্রকল্প গড়ে তোলার জন্য দক্ষ শিক্ষকের প্রয়োজন হয়। আমাদের বিদ্যালয়গুলিতে এই ধরনের দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের অভাব রয়েছে। 4. শিক্ষার ধারাবাহিকতা নষ্ট হয়। একটি প্রকল্প শেষ করে অন্য প্রকল্প শুরু করার মধ্যে সময়ের ফাঁক থেকে যায়, এর ফলে শিক্ষার ধারাবাহিকতা নষ্ট হয়। 5. বিশৃঙ্খলা সৃষ্টি। কিছু কিছু শিক্ষার্থী দলের মধ্যে থেকে কাজ না করে ফাঁকি দেওয়ার পরিস্থিতি খুঁজতে চায়, এর ফলে প্রকল্প গঠনে অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিশেষে বলা যায়, এই পদ্ধতিতে শিক্ষাদানের একটি অত্যন্ত ধনাত্মক দিক হল যদি সমাজবিদ্যা বিষয়টির সমস্ত অংশ এই পদ্ধতির মাধ্যমে না পাঠদান করে কিছু অংশ প্রকল্প গঠনের মাধ্যমে পাঠদান করা যায়, তাহলে শিক্ষার্থীরা আগ্রহ সহকারে পাঠ গ্রহণ করে। অর্থাৎ বিদ্যালয়ে অন্যান্য পদ্ধতিতে পাঠদানের পাশাপাশি প্রকল্প পদ্ধতি ব্যবহার করে পাঠদান করলে তা অনেক বেশি কার্যকরী ও গ্রহণযোগ্য হয়। গল্প বলা পদ্ধতি, স্টোরি টেলিং মেথড। যেহেতু ইতিহাস পাঠদানে বাচনধর্মী মৌখিক পদ্ধতি বা ওরাল মেথড অবলম্বন করা হয়, সেহেতু একে অনেকে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড নামেও অভিহিত করেন। ইতিহাস মূলত জ্ঞানাশ্রয়ী, তাই বিষয়টি জটিল ও বিমূর্ত। অথচ এই জটিল ও বিমূর্ত বিষয়কে সহজ ও বাস্তব করে তোলা সত্যি এক দুঃসাধ্য কাজ। এই দুঃসাধ্য কাজকে সফল করে তোলার প্রধান দায়িত্ব গ্রহণ করবেন ইতিহাস শিক্ষক। এই উদ্দেশ্যে ইতিহাস শিক্ষক শ্রেণীকক্ষে যে পদ্ধতির আশ্রয় গ্রহণ করেন তা হল মৌখিক পদ্ধতি বা ওরাল মেথড। শিক্ষক তার বক্তৃতার মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক তথ্যকে শ্রেণীর উপযোগী করে পরিবেশন করেন। ইতিহাস পাঠদানে গল্প বলা পদ্ধতি খুবই পুরানো। সাধারণত গল্পের একটি স্বাভাবিক আকর্ষণ আছে। গল্প শিশু চিত্তকে সহজে আকৃষ্ট করে, কারণ গল্পের মধ্যে একটা রোমাঞ্চের গন্ধ আছে, একটা আকর্ষণীয় জাদুধর্মী ভাব। গল্পের মধ্যে একটি চিত্তধর্মিতাও আছে। তবে গল্পের ভাষা এবং বলার ভঙ্গি খুব আকর্ষণীয় হওয়া উচিত। প্রাচীনকাল থেকে গল্পের মাধ্যমে শিক্ষাদানের রীতি প্রচলিত আছে। বুদ্ধদেব ছোট ছোট গল্প বলার মাধ্যমে শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীকে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক স্তর বা জুনিয়র স্টেজ বলা হয়। এই স্তরে ইতিহাসের বিভিন্ন সংগ্রামের কথা গল্পচ্ছলে শিক্ষাদান করা যায়। এই স্তরে গল্পচ্ছলে শিক্ষাদান খুবই কার্যকরী। গ্রন্থে V.D. ঘাটে GHATE তার দ্য টিচিং অফ হিস্ট্রি গ্রন্থে বলেছেন, কোট, দ্য টিচিং ইন দ্য স্টেজ ইজ স্টোরি টেলিং, whether we select stories from provincial, Indian or world history, or whether we go throughout a preliminary summary of the evolution of man on earth, ... we shall in all cases be telling story, unquote.
অর্থাৎ এটি গল্প বলার সময়। প্রদেশ, ভারতবর্ষ, বিশ্ব প্রভৃতির ইতিহাস বা পৃথিবীতে মানব জীবনের বিবর্তনের প্রাথমিক আলোচনার সময় সর্বক্ষেত্রেই আমরা গল্প বলা পদ্ধতির প্রয়োগ করব। পৃষ্ঠা 703। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিকট গল্প বলা পদ্ধতির মাধ্যমে ইতিহাস পাঠদান অত্যন্ত কার্যকরী ও বিশেষ উপযোগী। ইতিহাসের চরিত্রে গল্পধর্মিতা বা স্টোরি এলিমেন্ট মিশে আছে, কারণ ইতিহাস হল মানুষের শত সহস্র বছরের উত্থান পতন, সফলতা, ব্যর্থতা, অভিনব আবিষ্কার ও কীর্তি সমাকীর্ণ এক অফুরন্ত হৃদয়গ্রাহী জীবন কথা, এক দুঃসাহসিক অভিযানের রোমাঞ্চকর কাহিনী। সুন্দরভাবে গল্প বলা শিক্ষকের একটি ভালো গুণ। গল্প বলা একটি শিল্প বা আর্ট। শিক্ষকের গল্প বলার ভঙ্গি বা রিপ্রেজেন্টেশন যেন সুন্দর হয়, তার কণ্ঠস্বর যেন সুন্দর হয়। শিক্ষক তার সুললিত কণ্ঠস্বর দিয়ে এমনভাবে গল্প বলার পরিবেশ সৃষ্টি করবেন যাতে ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো তার বলা ঐতিহাসিক ঘটনাবলী শোনে। গল্প পরিবেশন করার সময় শিক্ষকের অভিব্যক্তি হবে অভিনেতার মতো। মাঝে মাঝে তিনি গলার স্বর পরিবর্তন করবেন, তার উচ্চারণ হবে স্পষ্ট, ভাষা হবে স্বচ্ছন্দ। শিক্ষক বিভিন্ন কাহিনী সংগ্রহ করবেন। সংগৃহীত বিষয়গুলির মধ্যে যেন নাটকীয়তা, চিত্রধর্মিতা এবং কাহিনীর স্বচ্ছন্দ সাবলীল গতি থাকে। ঘটনাগুলি যেন বর্ণনামুখী বা ডেসক্রিপটিভ হয়। কাহিনীকে পরিবেশন করার পূর্বে দেখতে হবে এটির যেন একটি উদ্দেশ্য থাকে। খুব কম বয়সের শিশুদের সামনে রূপকথাধর্মী গল্প বলা যেতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গল্পের বিষয়বস্তু জটিল হলে ক্ষতি নেই। শুধু দেশের কাহিনী গল্পকারে পরিবেশন করলে চলবে না, বিদেশের ইতিহাস থেকেও কাহিনী নেওয়া যেতে পারে। গল্পগুলির বিষয় সত্য ঘটনা, সত্যাশ্রিত ঘটনা এবং রূপকথাও হতে পারে। এ প্রসঙ্গে অধ্যাপক জার্ভিস JERVIS বলেছেন, কোট, historical stories, whether they be fact or legends, must be formulated by a fruitfulness which is higher than their accuracy of incidents, unquote। কিন্তু জার্ভিসের এই মত অন্ধভাবে গ্রহণযোগ্য নয়, কারণ এর ফলে ছাত্রছাত্রীদের কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশে বাধা সৃষ্টি হবে। তাই প্রয়োজন অনুযায়ী যে কোনো গল্প ব্যবহারই যুক্তিযুক্ত। শিক্ষক যতটুকু গল্প করবেন সেটুকু থেকে মাঝে মাঝে প্রশ্ন করে ছাত্রছাত্রীদের কাছ থেকে উত্তর সংগ্রহ করবেন। শ্রেণীকক্ষে গল্প বলার সময় শিক্ষক মাঝে মাঝে এবং প্রয়োজন মতো উপকরণ বা এইডস হিসেবে উজ্জ্বল রঙের ছবি ব্যবহার করতে পারেন। ফ্ল্যানেলোগ্রাফ, ফয়লা জফলা আকার, দন্তের নয়কার লয়কার, গয় রফলা আকার, ফয়কার র উপর ছবি ব্যবহার করা যায়। গল্প বলার সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডের ব্যবহার অবশ্য প্রয়োজনীয়। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তির নাম, স্থান, সাল, তারিখ প্রভৃতি লিখে দিলে ভালো হয়। প্রয়োজন মতো স্কেচ, ডায়াগ্রাম আঁকা যেতে পারে। প্রয়োজন মতো স্থানে মানচিত্র, মডেল প্রভৃতির ব্যবহার করতে হবে। এতে পাঠদান গতিশীল ও আগ্রহশীল হয়ে ওঠে। গল্পের এক একটি অংশ বলার সঙ্গে সঙ্গে শিক্ষক গল্প বলা অংশটির সারাংশ বা প্রধান প্রধান কথা, নাম ইত্যাদি ব্ল্যাকবোর্ডে লিখে দিতে পারেন। শিক্ষক ছাত্রছাত্রীদের তা নিজ নিজ খাতায় তুলে নিতে বলবেন। তবে শিক্ষক শিক্ষিকাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে যাতে সারাংশ লিখতে গিয়ে গল্পের গতি বা গল্প বলার রস নষ্ট না হয়। গল্প বলার সময় শিক্ষক শিক্ষিকাকে সতর্ক থাকতে হবে যে ইতিহাসের কথা গল্পের মাধ্যমে বলতে গিয়ে তিনি যেন ইতিহাসের সত্য থেকে বিচ্যুত না হন। গল্প বলা পদ্ধতির সুবিধা। অ্যাডভান্টেজেস অর ইউটিলিটি অফ স্টোরি টেলিং মেথড। 1. গল্প বলা পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা খুব সহজ হয়। 2. ইতিহাসের যে কোনো জটিল ও কঠিন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয় এই পদ্ধতির সাহায্যে উপস্থাপন করা যায়। 3. শিক্ষার্থীগণ ইতিহাসের নানা বিভাগ সম্পর্কে কৌতূহলী হওয়ার সুযোগ লাভ করবে। 4. গল্প বলা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর কল্পনা শক্তিকে সহজেই বাড়ানো যায়। 5. এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর স্বাভাবিক চিন্তা শক্তিকে সম্প্রসারণ করা যায়। 6. এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীল বা ক্রিয়েটিভ সামর্থ্যের বিকাশ সাধিত হতে পারে। 7. এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্নিহিত বহু মূল্যবোধকে জাগ্রত করা যায়, যেমন দানশীলতা, ন্যায়পরায়ণতা, মহানুভবতা ও সত্যপরায়ণতা ইত্যাদি। মহাপুরুষদের জীবনী আলোচনার মাধ্যমে এগুলির বিকাশ সাধন করা যায়। এ প্রসঙ্গে অধ্যাপক জার্ভিস এর মন্তব্য উল্লেখযোগ্য। তিনি বলেছেন, কোট, দ্য স্টোরি ইজ অ্যাডিং ইন দ্য ফরমেশন অফ আইডিয়ালস of conduct and so its contribution to the development of child's character and personality. পৃষ্ঠা 704। 8. কোট, A Handbook of History Teaching, unquote, গ্রন্থে আর ভাজেশ্বরী VAJESWARI বলেছেন, কোট,
A well-told story is the most effective way of teaching the young and the old. The wonderland of the past comes to life. The dry bones of historical facts are clothed in flesh and blood, and we can see the endless procession of historical character. The myth, legends, and epic stories stimulates the imagination of the children. Unquote. প্রশ্নোত্তর পদ্ধতি বা কোয়েশ্চেন আনসার মেথড। ইতিহাস জ্ঞানাশ্রয়ী বিষয়। ইতিহাসকে আজ আর ড্রাই অ্যান্ড ডাস্ট বিষয় বলে মনে করা হয় না। ইতিহাসের কাজ নিছক ড্রাই বোনস অফ ফ্যাক্ট নিয়ে নাড়াচাড়া করার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই বর্তমানের পটভূমিকায় ইতিহাসের অতীতকে শ্রেণীকক্ষের পরিবেশে জীবন্ত ও বাস্তব করে তুলতে এবং শিক্ষার্থীর কাছে ইতিহাস পাঠকে আরও জীবননিষ্ঠ ও চিত্তাকর্ষক করে তুলতে প্রশ্নোত্তর পদ্ধতি বা কোয়েশ্চেন আনসার মেথডের প্রভাব অপরিসীম। শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া চলাকালে শিক্ষক শিক্ষার্থীর উভয়ের মধ্যে প্রশ্নকরণ ও উত্তরদানের মাধ্যমে ইতিহাস পাঠ এগিয়ে নিয়ে যাওয়াই হল প্রশ্নোত্তর পদ্ধতি। গ্রিসের চিন্তানায়ক দার্শনিক সক্রেটিস প্রশ্নোত্তরের মাধ্যমে সত্যে উপনীত হওয়ার পন্থা অবলম্বন করতেন। আমাদের দেশে বিদ্যালয়গুলিতে পাঠ্য বিষয় সম্পর্কে এই পদ্ধতিতে শিক্ষাদান রীতি পরিচিত। প্রশ্নোত্তর পদ্ধতির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়েশ্চেন আনসার মেথড। প্রশ্নোত্তর পদ্ধতির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1. শিক্ষকের প্রশ্নের স্বরূপ। এই পদ্ধতিতে শিক্ষকগণ প্রশ্ন করেন বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর জ্ঞান, রুচি, অভিরুচি, কৌশল, বোধ বা সামর্থ্য জানার জন্য। প্রশ্ন এই সকল উদ্দেশ্য অভিমুখী হয়। 2. শিক্ষার্থীর প্রশ্ন। শিক্ষার্থীও পাঠ সংক্রান্ত বিষয়ে কৌতূহল নিবৃত্তির জন্য ও সঠিক জ্ঞান লাভের জন্য প্রশ্নের মাধ্যমে শিক্ষকের কাছে তার আগ্রহ তুলে ধরে। 3. প্রশ্নকরণে শিক্ষকের সচেতনতা। প্রশ্ন করার সময় শিক্ষককে প্রশ্নাবলী, মৌলিক উদ্দেশ্য ও তার সঠিক উত্তর সম্পর্কে সচেতন থাকতে হয়। 4. উত্তর গ্রহণে শিক্ষকের সচেতনতা। এই পদ্ধতিতে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর গ্রহণের সময়ও শিক্ষককে সতর্ক হয়ে সঠিক ও উদ্দেশ্যমুখী, দ্ব্যর্থহীন, প্রত্যক্ষ ও তথ্যাশ্রয়ী উত্তরদানের জন্য শিক্ষার্থীকে পরিচালনা করতে হবে। 5. উত্তর সূত্রে প্রশ্ন উত্থান। এই পদ্ধতিতে শিক্ষাদান করালে শিক্ষার্থীর উত্তর সূত্র ধরে শিক্ষককে পরবর্তী প্রশ্ন উত্থাপন করতে হয়। 6. উত্তরদানের সহায়ক তথ্য প্রদান। শিক্ষার্থীকে উত্তরদানের সমর্থ করে তোলার জন্য উত্তরদানের সহায়ক প্রশ্ন উপস্থাপন করা শিক্ষকের বাঞ্ছনীয়। প্রশ্নোত্তর পদ্ধতিতে প্রশ্নের ধরন, টাইপস অফ কোয়েশ্চেন ইন কোয়েশ্চেন আনসার মেথড। উদ্দেশ্য ও প্রয়োগের বৈশিষ্ট্যের বিচারে প্রশ্ন নানা ধরনের হতে পারে, যেমন 1. পরীক্ষামূলক প্রশ্ন, 2. শিক্ষামূলক প্রশ্ন এবং 3. শাসনমূলক প্রশ্ন। 1. পরীক্ষামূলক প্রশ্ন। পরীক্ষামূলক প্রশ্নকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা ক. প্রস্তুতিমূলক বা পূর্ব জ্ঞান পরীক্ষা প্রশ্ন, খ. পাঠানুসরণমূলক প্রশ্ন, গ. পুনরালোচনামূলক প্রশ্ন, ঘ. পাঠের ফলাফল পরিমাপক প্রশ্ন। 2. শিক্ষামূলক প্রশ্ন। শিক্ষামূলক প্রশ্নকে ভাগ করা যায় নিম্নোক্তভাবে: ক. কৌতূহলোদ্দীপক, খ. তথ্য আহরণের সহায়ক ও গ. আত্মবিকাশ সৃষ্টিকারী ইত্যাদি। মূলত শিক্ষামূলক প্রশ্ন শিক্ষার্থীকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করে বা জ্ঞান আহরণে সাহায্য করে। পৃষ্ঠা 705। 3. শাসনমূলক প্রশ্ন। শাসনমূলক প্রশ্নকে ভাগ করা যায় এইভাবে: ক. শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষাকারী প্রশ্ন, খ. শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক সহযোগিতা ভিত্তিকারী প্রশ্ন ও গ. মনোযোগ আকর্ষণকারী প্রশ্ন। প্রশ্নোত্তর পদ্ধতির উপযোগিতা, ইউটিলিটিস অফ কোয়েশ্চেন আনসার মেথড। 1. শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি। প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে পাঠদান চলাকালীন সময় শিক্ষার্থীকে পাঠ্য বিষয়ে আগ্রহী করে তোলা যায়। 2. মনোযোগ আকর্ষণ। পাঠদান প্রক্রিয়া চলাকালে প্রশ্নকরণের মাধ্যমে অমনোযোগী শিক্ষার্থীকে পাঠ্য বিষয়ে মনোযোগী করে তোলা যায়। 3. সদ্যলব্ধ জ্ঞানের পরীক্ষা। প্রশ্নকরণের মাধ্যমে শিক্ষার্থীকে উত্তরদানে সমর্থ করলে শিক্ষার্থীর সদ্যলব্ধ জ্ঞানের পরীক্ষা সম্ভব হয়। 4. মৌখিক উত্তরদানের সামর্থ্য। প্রশ্নকরণ ও উত্তর গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীকে শুধু তাত্ত্বিক জ্ঞান আহরণে ব্যাপৃত না রেখে তাদের মধ্যে মৌখিক উত্তরদানের সাবলীলতা ও সামর্থ্য বৃদ্ধি করা যায়। 5. গৃহে পাঠচর্চা প্রস্তুতি। এই পদ্ধতিতে গৃহে পাঠচর্চার উপযোগী প্রশ্ন করে শিক্ষার্থীকে গৃহ পাঠচর্চা অনুশীলনে ব্যাপৃত রাখা যায়। 6. শিক্ষার্থীর অভিরুচি সম্পর্কে জ্ঞান লাভ। প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে পাঠ্য বিষয় সম্পর্কে শিক্ষার্থীর জ্ঞান, রুচি, অভিরুচি সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। 7. শিক্ষার্থীর কৌতূহল নিবৃত্তি। এই পদ্ধতিতে শিক্ষার্থীকে প্রশ্নকরণের মাধ্যমে তার স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত শিক্ষা সংক্রান্ত কৌতূহলকে নিবৃত্ত করা সম্ভব।
মন্তব্য: এই পদ্ধতিতে পাঠদান করালে শিক্ষার্থীদের প্রশ্নকরণের বিষয় সম্পর্কে যথাযথ অবহিত করা প্রয়োজন। তাছাড়া শিক্ষার্থীর উদ্দেশ্যে প্রশ্ন হবে সুনির্ধারিত ও সুগঠিত। প্রশ্নগুলি হবে যথার্থ, সত্যানুসন্ধানী, উদ্দেশ্যমূলক এবং জ্ঞান, বোধ, দক্ষতা প্রয়োগ, জাগরণ সাপেক্ষ। এছাড়া এই পদ্ধতিতে শিক্ষার্থীর প্রশ্নকেও যথাযথ মর্যাদা দেওয়া বাঞ্ছনীয়। জীবনীমূলক পদ্ধতি বা বায়োগ্রাফিক্যাল মেথড। ইতিহাস পাঠ উপস্থাপনের ক্ষেত্রে জীবনী পাঠের একটা বিশেষ গুরুত্ব আছে। তবে অবশ্যই ব্যক্তি মানুষের জীবন কাহিনীর পাশাপাশি সমষ্টিগত মানুষের জীবন বৃত্তান্ত আলোচনা করতে হয়, কারণ সমষ্টির কাহিনী হলো ইতিহাস। নির্বাচিত জীবনী এমন হওয়া উচিত যেন ব্যক্তি বিশেষের আদর্শ ও কার্যাবলীর মধ্যে সমষ্টির কাহিনী প্রতিফলিত হয়। মহৎ বীরপুরুষ ও দেশপ্রেমিকদের জীবন কথা শিক্ষার্থীদের অন্তরে দেশপ্রেমের আদর্শ ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটায়। জীবনী পাঠে আমাদের জ্ঞানভাণ্ডার যেমন স্ফীত হয়, তেমনি সংকীর্ণতা ও দীনতার ঊর্ধ্বে উঠে আমাদের অন্তর্দৃষ্টি হয় প্রসারিত। ইতিহাস চর্চায় এই পদ্ধতির গুরুত্ব অসীম। জীবনী কথাটি প্রাচীন। প্লুটার্ক PLUTARK এর প্যারালাল লাইফস নামক পুস্তকের আলোচনা প্রসঙ্গে ড্রাইডেন DRYDEN 1883 খ্রিস্টাব্দে জীবনী কথাটি প্রথম ব্যবহার করেন। অতীতে গ্রিকরা লাইফস কথাটি ব্যবহার করতেন। 1820 খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম জীবনী পাঠের কথা প্রচলিত হয়। পরে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও আমেরিকা সর্বত্রই এই পদ্ধতি ছড়িয়ে পড়ে। প্লুটার্কের কথা, কোট, "I fill my mind with the sublime images of the best and greatest man", আনকোট। রুসো তার এমিলি EMILE পুস্তকে এমিলি এর জন্য মহৎ ব্যক্তিদের জীবনী পাঠের নির্দেশ দিয়েছেন। কার্লাইল CARLYLE উল্লেখ করেছেন, কোট, "এই পৃথিবীতে মানুষ যা করেছে ইতিহাস মূলত সেই মহামানবদের কার্যকলাপের বিবরণী মাত্র", আনকোট। কোট, "The history of what mass has accomplished in this world is at bottom the history of the great men who have worked here", আনকোট। ভিক্টর কাজিন VICTOR COUSIN বলেছেন, কোট, "Great men sum up and represent humanity", আনকোট। ইতিহাস হলো মহামানবদের জীবনের নির্যাস ও মানবিকতার প্রতিনিধি মাত্র। পৃষ্ঠা 706। জীবনীমূলক পদ্ধতির লক্ষ্য। এইমস অফ বায়োগ্রাফিক্যাল মেথড। ব্যক্তিগত জীবনের মধ্যে দিয়ে সমসাময়িক যুগজীবনের পরিচয়কে ফুটিয়ে তোলাই এই পদ্ধতির লক্ষ্য। ইতিহাস প্রসিদ্ধ মহামানবরাই সমসাময়িক সমাজ জীবনের ধারক ও বাহক এবং তাদের জীবন কথাকে গ্রথিত করে ইতিহাসের ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরা যায়। যুগমানব পিট, গ্ল্যাডস্টোন, নর্থ, ডিজারেলি, ভলতেয়ার, রুসো, মন্টেস্কু, মেটারনিক, জ্যাকসন, জেফারসন, লেনিন, ট্রটস্কি, স্ট্যালিন, চার্চিল, হিটলার, মুসোলিনি, তোজো, রামমোহন, বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র প্রমুখের জীবনী আলোচনায় তৎকালীন যুগের ইতিহাস সুস্পষ্ট হয়। জীবনীমূলক পদ্ধতির পক্ষে যুক্তি। আর্গুইং ইন ফেভার অফ বায়োগ্রাফিক্যাল মেথড। 1. বীর পুজোর মনোভাব সৃষ্টি। এই পদ্ধতিতে শিশু শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ব্যক্তিত্বের কাহিনী ও আদর্শ পড়ে অনুপ্রাণিত হয় এবং সেই মতো তাদের চরিত্র গঠন হয়। 2. স্বদেশ প্রীতির জাগরণ। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে আদর্শ জীবনী পাঠের মাধ্যমে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের জাগরণ ঘটে। 3. যুগ সচেতনতা বৃদ্ধি। যিনি যে যুগের মহামানব তিনি সেই যুগের ইতিহাসের প্রতিনিধি, কারণ ব্যক্তির জীবনী কখনো সামাজিক স্রোত থেকে বিচ্ছিন্ন নয়, তাই ব্যক্তির জীবনীর সঙ্গে সমকালীন যুগের প্রতিচ্ছবি ফুটে ওঠে। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স টাইপিফাই দ্য এজ ইন উইচ দে লিভ। 4. মানবিক গুণাবলীর বিকাশ। বুদ্ধ, যীশুখ্রিস্ট, হযরত শ্রী চৈতন্য, স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীদের জীবনী পাঠের মাধ্যমে ধৈর্য, অধ্যাবসায়, দয়ামায়া, মমতা, মানবপ্রেম ইত্যাদি গুণাবলীর বিকাশ ঘটে। 5. সহায়ক পাঠের সুযোগ বৃদ্ধি। আত্মজীবনী, স্মৃতিকথা, দিনপঞ্জি, পত্রিকা, স্মৃতিচারণ, চিঠিপত্র প্রভৃতি সহায়ক পাঠের বা কোল্যাটারাল রিডিং এর চর্চা এই পদ্ধতিতে হতে পারে। 6. ইতিহাসের নাট্যরূপ সম্ভব। আলেকজান্ডার, আকবর, লক্ষ্মীবাঈ প্রমুখ দেশপ্রেমিকদের জীবনী নিয়ে নাট্যরূপ দেওয়া এবং অভিনয় সম্ভব। এর ফলে ইতিহাসের বিষয় জীবন্ত ও বাস্তব হয়। 7. ইতিহাস পাঠের আগ্রহ বৃদ্ধি। জীবনীমূলক পদ্ধতির মানবীয় আবেদন শিক্ষার্থীর মধ্যে ইতিহাস পাঠের আগ্রহ বৃদ্ধি করে। পদ্ধতির বিপক্ষে যুক্তি। আর্গুমেন্টস এগেইনস্ট দ্য বায়োগ্রাফিক্যাল মেথড। 1.
যৌথ সামাজিক মনোভাব অসম্পূর্ণ, ব্যক্তি বিশেষের বিবরণ সামগ্রিক ইতিহাস তৈরি করে না, তাই এই পদ্ধতিতে যৌথ জীবনযাত্রা ও যৌথ সামাজিক লক্ষ্য অবহেলিত হয়। 2. সামগ্রিক ইতিহাস জানা অসম্ভব। কোনো যুগ শ্রেষ্ঠ ব্যক্তি বিশেষের মাধ্যমে যুগের একটি বা দুটি দিকের ওপর আলোকপাত করা যায়, সামগ্রিক ইতিহাস জানা সম্ভব হয় না। 3. ব্যক্তি নিরপেক্ষ ও একদেশদর্শিতা দুষ্ট। জীবনীমূলক বৃত্তান্ত থেকে লভ্য ইতিহাস ব্যক্তি নিরপেক্ষ হয় না, তাই সত্যানুসন্ধান কার্যত ব্যর্থ হয়। 4. অতিকথন ও অতিরঞ্জন দুষ্ট। ব্যক্তির জীবনী অতিকথন ও অতিরঞ্জন দোষে দুষ্ট, তাই বাস্তব সমাজ ধর্ম ও পারিপার্শ্বিক ইতিহাস পাওয়া সম্ভব হয় না। 5. অত্যধিক বীর পূজার প্রবণতা। অত্যধিক বীর পূজার প্রবণতা শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মন্তব্য: জীবনী বৃত্তান্তমূলক পদ্ধতি থেকে সঠিক ইতিহাস পেতে হলে কিছু সতর্কতা অবলম্বন প্রয়োজন। কোনো ব্যক্তি বিশেষ নয়, একাধিক ব্যক্তির জীবন সমষ্টি, যেমন রাজনীতিবিদ, দার্শনিক, সাহিত্যিক, শিল্পী, সমাজকর্মী, বৈজ্ঞানিক, ধর্ম ও সমাজ সংস্কারক, যুদ্ধ নেতা থেকে শুরু করে শান্তির দূত, সকলের জীবনী বৃত্তান্ত থেকে সমকালীন সমাজ জীবনের সামগ্রিক ইতিহাস অনুধাবন প্রয়োজন। আত্মজীবনীর সঙ্গে দিনপঞ্জি, পত্রপত্রিকা, স্মৃতিচারণ, চিঠিপত্র ইত্যাদির সাহায্য নেওয়া প্রয়োজন।